আলাইকুম সবাইকে জানাই শীতের সকালের শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভ্লগটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আমি স্টার্ট করেছি সকাল থেকে। আর সকালই ঘুম থেকে উঠে দেখি আমার জন্য চলে এসেছে শীতের পিঠা। আমার ছোট চাচি আমার জন্য পিঠা পাঠিয়েছে, ভিজা পিঠা। আমি আর আমার ছোট ভাই খাবো এর জন্য। যাই হোক, পিঠাপুলি দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর শীতের পিঠা সবারই তো পছন্দের একটা খাবার, আর আমারও ব্যতিক্রম কিছু নয়। আমি কিন্তু মিষ্টি জাতীয় খাবার অনেক বেশি পছন্দ করি। আর পিঠা দেখে আমি ভীষণ খুশি হয়ে গেছি। পিঠাগুলো খুব সুন্দর আর অনেক সফট ছিল, খেতেও কিন্তু অনেক মজা। যাই হোক, আমি এ কারণে খুশি হয়েছি যে আমার সকাল উঠেই আর নাস্তার ঝামেলাটা করতে হবে না। একদম আমি দুপুরে রান্না করে ফেলবো। তবে আজকে কিন্তু আবার অন্য একটা ঘটনা ঘটে গেছে। পিঠাটা খাওয়ার পরই আমার আব্বু আমার জন্য চাপটি আর ভর্তা নিয়ে এসেছে। কি একটা অবস্থা দেখুন তো। চাচা আর আব্বু দুইজনেই কিন্তু সকালের নাস্তা নিয়ে হাজির। যাই হোক, দুইটাই কিন্তু সারপ্রাইজ। আমি কিন্তু আগে থেকে জানতাম না, আর এরকম সারপ্রাইজ পেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। যেহেতু আমি একটু লেজি, আমার সকালের নাস্তাটা বানাতে ভীষণ আলসেমি লাগে। আর সেখানে যদি রেডি সকালের নাস্তা পাওয়া যায় তাহলে কে না খুশি হবে বলুন তো। সকালের নাস্তা শেষ করে সকালের নাস্তায় ভিজা পিঠা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে সবকিছু আয়োজন করে নিচ্ছিলাম দুপুরে রান্না করার জন্য। আজকে আমি কই মাছ, আলু, সিম, ফুলকপি দিয়ে রান্না করব। সেই সাথে করলা ভাজি করব, বেগুন ভাজবো, আর কিছু বেগুন দিয়ে ভর্তা বানাবো। যেহেতু ধনিয়া পাতা ভর্তা আর চাপটি দিয়ে গেছে, আর চাপটির সাথে খাওয়ার জন্য আমি একটু বেগুন ভর্তাও করব, যেহেতু বেগুন বেশি আছে। আর এইদিকে রান্নাও শুরু করে দিয়েছি। শীতের দিনে কই মাছ দিয়ে সবজি, কই মাছ ভুনা, যে কোনো কিছুই কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমি যেহেতু রান্না করতে ভীষণ ভালোবাসি, আর শীতের দিনে তো আমার আরো বেশি ভালো লাগে রান্না করতে, তাই আমি প্রতিদিনই একটা দুইটা আইটেমের জায়গায় 3-4টা আইটেমও করে ফেলি। আমার একদম আলসেমি লাগে না। তবে শীতের সকালে ঘুম থেকে উঠে রান্না করতে কিন্তু আমার আলসেমি লেগে যায়, যেহেতু ঠান্ডা পানি, সবকিছু ঠান্ডা ঠান্ডা। মাঝে মাঝে তো মনে হয় ঠান্ডা পানিতে একদম হাত কেটে যাবে, এত ঠান্ডা হয়ে থাকে পানি, খুবই খারাপ লাগে তখন। তবে আস্তে আস্তে রোদ ওঠার সাথে সাথেই ট্যাঙ্কির পানিগুলো ধীরে ধীরে গরম হতে থাকে, আর তখন আর কাজ করতে অসুবিধা হয় না। আর যতই অসুবিধা, যতই ঠান্ডা হোক না কেন, আমাদের তো কাজ করতেই হবে। আমরা গৃহিণী, আমাদের সকালে উঠে সকালের নাস্তা, দুপুরের রান্না সবকিছু আমাদেরই রেডি করতে হবে। আর সেই চিন্তা থেকেই সংসারটাকে খুব ভালোবাসি, আর সেখান থেকেই সব কাজ করা। আমাদের এখানে মাদ্রাসায় ওয়াজ মাহফিল হচ্ছে, আর দূর থেকে অনেক ওয়াজ গজল ভেসে আসছে। কি ভালো লাগছে। আমার কাছে তো ওয়াজ শুনতে ভীষণ ভালো লাগে। আগে ওয়াজেও যেতাম, আর সারাক্ষণ ওয়াজ শুনে বিরিয়ানির প্যাকেটটা নিয়েই বাসায় আসতাম। খুব ভালো লাগতো সেই দিনগুলো। আর এখন তো আব্বুর আশায় বসে থাকি, আব্বু ওয়াজে যাবে আর বিরিয়ানি এনে আমাকে দেবে। আর আব্বু জানে তার মেয়েটা খুবই বিরিয়ানি পাগলি, আর বিরিয়ানি এনেই কিন্তু আমার কাছে দিয়ে যায়। আর প্রতিটা শীতেই এত ওয়াজ মাহফিল হয়, খুবই ভালো লাগে। আর আমাদের এখানেও একের পর এক হতেই থাকে ওয়াজ মাহফিল। ইউটিউবে তো এখন সবই শোনা যায়, সব ধরনের ওয়াজ গজল সবই ইউটিউবে শোনা যায়। তবে এই যে সরাসরি বসে ওয়াজ শোনাটা এত ভালো লাগে, সেটা আসলে আমরা মুসলিমরা সবাই ওয়াজ শুনতে গিয়েছি কম বেশি, তারা অবশ্যই জানি। আর আমার কাছে তো অনেক ভালো লাগে। আর আমরা যখন যেতাম একদম দল বেঁধে যেতাম, মা, চাচিরা, চাচাতো ভাই বোনরা, আপন ভাই বোনরা সবাই মিলে মিশে। আর তখন খুব ভালো লাগতো। মাঝে মাঝে তো এমন হতো ওয়াজ শুনতে শুনতে ওইখানেই শুয়ে পড়তাম। তখন তো ছোট ছিলাম, আর সেই দিনগুলোর কথা মনে পড়লে ভীষণ ভালো লাগে। ইচ্ছে হয় এখনো চলে যাই, তবে ফারিস্তা যেহেতু ছোট তাই আর এখন যাওয়া হয় না। আর আপনাদের ভাইয়া তো বলে এখন মোবাইলেই সব শোনা যায়, এখন আর ওয়াজে যেয়ে কি করবা। তবে সে কিন্তু ঠিকই যায়। আর আল্লাহর রহমতে যেহেতু সামনে রোজা এসে পড়েছে, চেষ্টা করব ধীরে ধীরে আবার কোরআন তেলাওয়াতটা শুরু করার জন্য। বেশ কিছুদিন হয়ে গেছে কোরআন তেলাওয়াত করছি না। আর এখন থেকে যদি একটু একটু করে কোরআন তেলাওয়াত করে রাখি, সেক্ষেত্রে কিন্তু রোজার মধ্যে খতম দিতেও খুব
সহজ হবে। যেহেতু ফারিস্তা অনেক ছোট, সেই সাথে সংসারেরও অনেক কাজ, তার সাথে তো আমার ভিডিও আছেই। তো এত কিছু করে দেখা যাবে কি ঠিক মতো সময়টা ওরকম ভাবে পাওয়া যাবে না। তো এখন থেকে যদি কোরআন তেলাওয়াতটা করে রাখা যায় একটু একটু করে, সেক্ষেত্রে খতম দিতে অনেক বেশি সুবিধা হবে। তো আমি কিন্তু এখন থেকে নিয়ত করে ফেলেছি, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কোরআন তেলাওয়াত করা শুরু করে দেব রমজান উপলক্ষে। তো আপনারা অবশ্যই যারা যারা কাজে অনেক বেশি বিজি থাকেন আর রোজার মধ্যেই কোরআন খতম করতে চান, তারা কিন্তু আগে থেকেই পড়তে পারেন, সেক্ষেত্রে অনেকটাই এগিয়ে রাখা যাবে। তবে অনেকে কিন্তু ভাবে বা বলে বা যাদের ইচ্ছা যে প্রথম রোজা থেকে স্টার্ট করবে আর সবে কদরের মধ্যে খতম করে দেবে, সেক্ষেত্রে অনেক বেশি ফজিলত, অনেক বেশি সওয়াব। সেটাও ঠিক আছে, তবে আমরা যারা ছোট বাচ্চা নিয়ে ঠিক মতো কোরআন তেলাওয়াত করতে পারি না, অনেক বেশি ব্যস্ত থাকি, তারা যদি আগে থেকে একটু একটু করে পড়ে রাখি, সেটাও আল্লাহর রহমতে আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহকে যখনই ডাকা হোক না কেন, আল্লাহ কিন্তু ঠিকই তার বান্দার ডাকের সাড়া দেবেন ইনশাআল্লাহ। আর এটাই কিন্তু একদম বাস্তব সত্যি। আল্লাহকে ডাকলে আল্লাহ কখনোই কাউকে নিরাশ করেন না। আমরা মুসলিম, আমরা এটা একদম অন্তর থেকে বিশ্বাস করি। আমি যদি কোনো কথা ভুল বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথাগুলো যদি আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে ইনশাআল্লাহ। কথা বলতে বলতে আমার প্রত্যেকটা রান্নাই কমপ্লিট হয়ে গেছে আর আমি সবগুলো রান্না সার্ভিং ডিশে ঢেলে টেবিলে পরিবেশন করে নিচ্ছি। আর আজকে কিন্তু আমার প্রত্যেকটা রান্নাই ভীষণ সুন্দর হয়েছে। আর সবচেয়ে মজাদার ছিল চাপটি, সেই সাথে বেগুন ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা। শীতের মধ্যে চিতই পিঠা, চাপটি, ভর্তা দিয়ে কিন্তু ভীষণ মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ধনিয়া পাতা ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর গরম গরম ভাতের সাথে বেগুন ভাজার তো কোনো তুলনাই হয় না। আর ভাতগুলো আমি কুকারের বাটিতেই রেখেছি, যেহেতু আমি খাওয়া শেষে যা ভাত থাকবে সবগুলো কুকারে উঠিয়ে রাখবো গরম থাকার জন্য। ফারিস্তা অন্য রুমে চিল্লাচিল্লি করছে, খেলাধুলা করছে ওর চাচাতো বোনের সাথে, তাই কিছুটা আউট নয়েজ এসে পড়েছে। তো প্লিজ আপনারা কিছু মনে করবেন না। প্রতিদিনের ভিডিওর তুলনায় আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে। আশা করি আমার ভালোবাসার আপনিরা আমার ভিডিওটা দেখবে এবং তাদের ভালো লাগবে। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেল দিকে চলে গিয়েছিলাম আমার বড় জায়ের বাসায়। আর সেইখানে ফোনটা নিয়ে যাইনি, যেহেতু ফোনে চার্জ ছিল না, চার্জে রেখে গিয়েছিলাম, এই জন্য কোনো কিছুই ভিডিও ধারণ করতে পারিনি। আর বাসায় এসে এই তো আমার মানিক সোনাটা কি সুন্দর আমার জন্য রুটি বানাচ্ছে। প্লেন দা ঘুরতে যাবে? বাবা, আমাকে নিও। আচ্ছা আচ্ছা, একটু এদিকে তাকাও, আন্টিদের হাই বলে দাও। আচ্ছা, সালাম দিয়ে দাও একটু। সালাম। আল্লাহ হাফেজ বলো। একটা ফ্লাইং কিস দিয়ে দাও। ও বাবা, মা তোমার আই কোথায়? আই তাই? আচ্ছা, তোমার মাউথ কোথায়? ওরে বাবা, সব শিখে গেছো। আম্মু বিসমিল্লাহ বলো তো। বিসমিল্লাহ। মা আলহামদুলিল্লাহ বলো তো। বাবা, মাশাল্লাহ 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 বলো। ওরে বাবা রে। সবাই আমার সোনা বাচ্চাটার জন্য দোয়া করবেন আর অবশ্যই মাশাল্লাহ বলতে ভুলবেন না। এখন কিন্তু মোটামুটি ভালোই কথা শিখে যাচ্ছে আমার মানিক পাখিটা, সোনা পাখিটা। যাই হোক, সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সব সময় সুস্থ রাখেন। ফারিস্তার খেলাধুলা শেষ করিয়ে ওকে খাইয়ে আমি ফ্রি হয়ে চলে এসেছি আমার বড় একটা আলমারি, স্টিলের আলমারি, সেটাকে গোছানোর জন্য। এত বেশি এলোমেলো হয়েছিল ভিতরটা, কি বলবো। কথায় আছে না, উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট, সেরকম অবস্থা। খুবই খারাপ একটা অবস্থা। আমি এটার থেকে লেপ, কম্বল সবকিছু নামিয়েছি আর যাবতীয় চাদর টাদর যা ছিল নামিয়ে নিয়েছি, শীতের কাপড়। আর এর জন্য সবকিছু এলোমেলো হয়ে গেছে। আর এই আলমারিটার ভেতরে আমি অনেক শাড়িও রেখেছি আমার, আর ওগুলোই আজকে ভেবেছি সবকিছু খুব সুন্দর করে গুছিয়ে রাখবো। আর আলমারির পাট খোলার পর আমার মাথা ঘুরে গেছে, কি অবস্থা যে হয়ে আছে। আল্লাহ, এত বড় আলমারিটার ভেতরে কত জিনিস
জিনিসপত্র এগুলো গুছোতে গুছোতে আমি একদম হাঁপিয়ে গেছি। আমার মনে চাচ্ছিল আমি কিছুক্ষণ কান্না করি, এটার মধ্যে হাত দিয়েই যেন আমি ভুল করেছি। এমনটা ছিলই, ভালো ছিল, ভিতরে তো আর কেউ দেখতে যাচ্ছে না। তবে আমার তো এলোমেলো কিছুই ভালো লাগে না, এর জন্য আমি গুছিয়ে নিচ্ছিলাম। আর আমি মূলত এই আলমারিটা বানিয়েছিলাম লেপ, কম্বল, কাঁথা, বালিশ এগুলো রাখার জন্যই। তবে আমার যেহেতু অনেকগুলো শাড়ি, আমার মায়ের শাড়ি, আমার শাড়ি, অনেক শাড়ি এখানে রেখেছি। প্রথমে আমার ওই কাঠের আলমারিটার মধ্যে ছিল, তো ভাবলাম ওইখানে যেহেতু অনেক জায়গা আটকে থাকে এই শাড়িগুলোর জন্য, আর যেহেতু এই আলমারিতে অনেক জায়গাও আছে, তাহলে এখানেই নিয়ে আসি। তবে ইচ্ছে আছে একটা আলমারি বানাবো যেন আমার সব শাড়িগুলো খুব সুন্দর করে হ্যাঙ্গারিং করে আমার শাড়িগুলো রাখতে পারি মনের মতো করে। আর এগুলা শুধু আমার শাড়ি না, আমার মায়ের শাড়ি, আমার মায়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার শাড়ি, সেই সাথে আমার মায়ের শাড়ি, আমার বড় আপুর শাড়ি, অনেক শাড়ি আমি কালেক্ট করেছি। কি বলবো, আমি শাড়ি এত বেশি ভালোবাসি। আর আমার মা আসলে অনেক বেশি শাড়ি পছন্দ করতো, আর আমার মা কিন্তু অনেক শাড়ি কাপড় কিনতো, আর সেখান থেকে আমার যেটা পছন্দ হতো ওইটাই আমি পরতাম। আর এক এক করে আমি অনেকগুলো শাড়ি নিয়েও এসেছি, সেই সাথে আপনাদের ভাইয়াও আমাকে কিনে দিয়েছে। আর আমার বড় আপুর শাড়িও আমার পছন্দ হলে নিয়ে আসি, ওইখান থেকেও আমি কয়েকটা নিয়ে এসেছি। আর ওইগুলোই কিন্তু আমি খুব সুন্দর করে এক এক করে গুছিয়ে রাখছি। আর আগে কিন্তু আমি অনেক শাড়ি পরতাম, মন চাইলেই শাড়ি পরে সেজে গুজে ছবি তুলতে থাকতাম। এখন সেই এনার্জি, সেই দিনগুলো কোথায় হারিয়ে গেল। আসলে আমার কেন জানি এখন আর সেই এনার্জি হয় না যে একটু শাড়ি পরবো, সাজবো, কেন জানি সময়ও পাই না। আর তখন এই শাড়ি পরার জন্যই আলাদা সময় বের করে ফেলতাম। এত বেশি সাজুগুজু করতাম যে আমার জায়রা কিন্তু আমাকে ঢঙ্গি বলে ডাকতো। আমার কাছে ভালোই লাগতো শুনতে, আমি কখনোই রাগ করতাম না। আর আমার জায়রা আমাকে ভীষণ ভালোবাসে, আর সেই ভালোবাসা থেকেই আমাকে মাঝে মাঝে এক এক কিছু বলে রাগাতো। যাই হোক, সেই দিনগুলো আবার কবে ফিরে আসবে জানি না, নাকি কখনো ফিরেও আসবে না। তবে আমি সব সময় শাড়ি খুব ভালোবাসি, আর শাড়িতেই নারী, এটাই সত্যি। আর এই তো একটা সুন্দর লাল বেনারসি কাতান শাড়ি বের করছি। এটা কিন্তু আমার মার বিয়ের শাড়ি। আমার আব্বু অনেক শখ করে আমার মাকে সিঙ্গাপুর থেকে এনে দিয়েছিল, আজ থেকে 35 বছর আগের কথা। আমার আব্বু যেহেতু তখন সিঙ্গাপুর থাকতো, এত সুন্দর একটা ভারী শাড়ি, কি বলবো, আমার মায়ের বিয়ের শাড়িটাও আমার কাছে রেখে দিয়েছি স্মৃতি হিসেবে। তবে ছোট বোন একদিন পরেছিল, আর পরার পর কিন্তু এই শাড়িটা একটু ছিঁড়েও গেছে। তাতে কি, এটা আমি সারা জীবনই যতদিন বেঁচে আছি আমার কাছে রেখে দেব। আর এত সুন্দর শাড়ি, আর আমার মায়ের খুব শখের একটা শাড়ি। আর আমার মাও চাইতো আমি যেন খুব সুন্দর করে যত্ন করে রেখে দেই। আমি যখন এনেছিলাম, যখন শাড়িটা ছিঁড়ে গিয়েছিল, আমার মা কিন্তু অনেক বেশি কষ্ট পেয়েছে। তবে ওরকম কিছু বলেনি, আর সেও বুঝতে পেরেছে অনেক বছর যেহেতু হয়ে গেছে, এটার সুতাগুলো ড্যামেজ হয়ে গেছে। এই শাড়িগুলো যখন ভাঁজ করছিলাম, মায়ের শাড়িগুলো দেখে আর মায়ের এই বিয়ের শাড়িটা দেখে আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, একদম ইমোশনাল হয়ে গেলাম। অনেক বেশি কষ্ট লাগছিল, অনেক কান্নাও করে দিয়েছি। যাই হোক, পরবর্তীতে আবার কাজ শুরু করেছি। আর এই শাড়িটা আমার আব্বুরও অনেক বেশি পছন্দের, অনেক শখের একটা শাড়ি। আমার মাকে অনেক শখ করে ভালোবেসে এই শাড়িটা কিনে দিয়েছিল। আর এই শাড়ির ওয়েটটাও কিন্তু অনেক বেশি ভারী। আর এই তো অন্যান্য বড় বড় ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর ভিতরে কিন্তু আমার গাউন গুলো, আর সেই সাথে ছোট বোনেরও আছে। আমি কিন্তু আগে গোল জামা পরতে ভীষণ পছন্দ করতাম, আর আপনাদের ভাইয়াও আমাকে অনেক সুন্দর সুন্দর গাউন এনে দিত। তো এখন আর কেন জানি এগুলোও পরা হয় না, এখন 3 পিসেই সীমাবদ্ধ হয়ে গেছি। 3 পিস আইটেম যেগুলো আছে, যেমন 4 পিস, গারারা, এইসব আর কি। যাই হোক, তারপরেও এগুলো আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি, মেয়েকে দেখাবো। তো ছোট বোন কিন্তু বলে, এগুলো ফারিস্তাকে তুমি পরাবা, যখন ফারিস্তা বড় হবে। ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর, আর মায়ের স্মৃতিগুলো দেখবে, ওরও ভালো লাগবে। জানি না কি করবে, পরবে কিনা, তবে এগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি, ওদের দেখাবো। আর এইদিকে রেড কালার ব্যাগটার মধ্যে ফারিস্তার অনেক কাঁথা। আমার ফারিস্তা যখন জন্ম হয় তখন কিন্তু অনেকেই অনেক কাঁথা গিফট করেছিল, সেই সাথে আমার ছোট বোন অনেক কাঁথা সিলিয়ে দিয়েছিল। আর মোট প্রায় 70-72টা কাঁথা হয়ে গিয়েছিল। সেখান থেকে আমি আনায়াকেও কিছু দিয়েছি আর কিছু ব্যবহার করেছি, সেই সাথে 30টা কাঁথা উঠিয়ে রেখেছি।
পরবর্তীতে ব্যবহার করার জন্য। জানি না ভাগ্যে কি রেখেছে আল্লাহ, তবে যাই হোক যে কোনো প্রজন্ম তো হবেই, সেক্ষেত্রে ব্যবহার করা যাবে। যাই হোক সবগুলো কাঁথাই আমি শাড়ি রাখার সামনে অনেক জায়গা ছিল, এখান দিয়ে সুন্দর করে গুছিয়ে রেখেছি। সেই সাথে আমার অনেকগুলো বড় বড় কাঁথাও ছিল, ওইগুলো আমি খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর এই উপরের তাকটাতে একটা কমফোর্টার আর একটা ল্যাপ রেখেছি, আরো 2-3টা ল্যাপ কম্বল নামানো আছে, ওগুলো পরবর্তীতে গুছিয়ে রাখবো। আর এই তো আমার সেই বড় বড় কাঁথাগুলো আমার শাশুড়ি 2টা দিয়েছে, বাদ বাকি 2-3টা আমি সেলাই করেছি। আর বাকি 6-7টা কাঁথা আমার মা দিয়েছে, মা আর দাদুর কাপড় দিয়েই তৈরি করা। আর এগুলো কিন্তু আমার খুব ভালোবাসার, খুব যত্নের কাঁথা। আমি সবগুলো খুব সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছি। আর আমার যে উঠানো বালিশগুলো সেগুলো একটা তাকে রেখে দিয়েছি, সেই সাথে বাড়তি কুশনগুলো। ছোট কাঁথা বড় কাঁথা, এই কাঁথাগুলোর পাশে কিন্তু টাওয়াল আর বিছানার চাদরগুলো রেখেছি। মোটামুটি সবগুলো বাড়তি জিনিস আমি এই আলমারিতে রাখারই চেষ্টা করি। আর এই আলমারিটা অনেক বেশি বড় হওয়ার কারণে আমার কিন্তু অনেক সুবিধাই হয় সবকিছু রাখতে। আর এই যে হাত পাখাটা দেখতে পাচ্ছেন, এটা আমার বড় খালা আমার মাকে বানিয়ে দিয়েছিল, নিজের হাতে কাজ করে তারপর এভাবে করে সুন্দর করে বানিয়ে দিয়েছে। আর এটাকেও আমি যত্ন করে রেখে দিয়েছি, এটা আমার মা আমাকে গিফট করেছে আর আমি অনেক যত্ন করে পরম যত্নে রেখে দিয়েছি। আর আলমারির নিচের তাকটার মধ্যে আমি ফারিস্তার ছোটবেলার বেড, তারপর আমার গাউনের যে ব্যাগগুলো, মশারির কুশনগুলো সবকিছু একসাথে রেখেছি। সেই সাথে আপনাদের ভাইয়ার অফিসের ব্যাগও রেখেছি। তো সবকিছু মিলিয়ে মাশাআল্লাহ আলমারিটার মধ্যে অনেক কিছুর জায়গা হয়ে যায়। আর প্রথমে তো এত বড় আলমারি দেখে আপনাদের ভাইয়ার সাথে আমি রাগ করেছিলাম, এত বড় আলমারি বানিয়েছো কেন, একটা স্ট্যান্ডার্ড সাইজেরও তো ব্যাপার আছে। তবে এখন দেখি আমার সুবিধাই হয়েছে, সবকিছু আমি শান্তি মতোই রাখতে পারি আর খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। আর এত সুন্দর করে গুছানোর পর তো আমার একদম চোখ জুড়িয়ে গেছে, মনটা শান্তি হয়ে গেছে। আর আমার আলমারি গোছানো কেমন হয়েছে আর আমার আলমারিটাই বা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।